লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা 38। লেখনীতে ফাতিমা ফারিয়াল। ওপরে নিজের রুমে এসে আদনান যেন নিজের ভেতরের দম বন্ধ করে ঝাড়টা আরও ধরে রাখতে পারল না। কাঠের ভারী দরজাটাতে সে প্রায় লাথি মেরেই খুলে ফেলল। দরজার ফ্রম প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল। ধীরে ঢুকতেই সে হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারল। তার নিঃশ্বাস এখন দ্রুত, বুকটা ওঠানামা করছে রাগে, যেন বহুদিন জমে রাখা অগ্নিলকন তার ভেতরে ফুটে উঠেছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আহিয়া ভয়ে আর লজ্জায় কুটিয়ে দাঁড়িয়ে রয়েছে কুচকে। ভেতরে আসার সাহস হচ্ছে না তার। দরজার ঠিক পাশে দেওয়ালে লাগানো ছোট লাবণ মাখা আলোটা তার মুখের অস্বস্তিতে ফ্যাকাশে লাগছে। আদনান শার্টের গলার দুটো বোতাম খুলে দিল। হাতের তালু দিয়ে গলার অংশটা টেনে আলগা করে, যেন ঠিকঠাক শ্বাস নিতে পারে না। তীব্র উত্তেজনায় তার কণ্ঠনালী পর্যন্ত টান টান। কিন্তু দরজার বাইরে আহিয়ার এই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ আরও খারাপ হয়ে গেল। একটা গম্ভীর অগ্নিমাখা স্বর বেরিয়ে এলো, ওইখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? ভেতরে আয়। আহিয়া দোনামেনা করে যেন ঠান্ডা পানিতে পা দেবে কিনা ভেবে পাচ্ছে না। অবশেষে ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকলো। দরজার কাছে সে মাথা নিচু করে দাঁড়ালো, চিবুক তার প্রায় বুক ছুঁই ছুঁই। হঠাৎ আদনান এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো এই মুহূর্তে, যা আহিয়ার কল্পনার বাইরে ছিল। আহিয়াকে ঝট করে দুহাতে ধরে পেঁচিয়ে দরজা ঠেলে ধরল। আহিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে, চোখে বিস্ফোরিত। আদনানের শ্বাস বুকের ভেতর থেকে হাফ যেন ধরে ধরে বেরিয়ে আসছে। ওই তানভীরের সাথে এত ঘেঁষাঘেঁষি করছিস কেন? এত কিসের পিরিত তোর সাথে? বল। আদনান এমন কথা শুনে আহিয়া স্তব্ধ। সেই প্রথম আদনান কিভাবে কথা বলতে শুনেছে। তার বুক কেঁপে উঠল, উষ্ট্রজোড়া হা হয়ে গেল মুহূর্তেই। কথা আটকে গেছে। তাকে চুপ থাকতে দেখে আদনান তার বাহু দুবার আরো শক্ত করে চেপে ধরে। যন্ত্রণায় আহিয়া কেঁপে উঠল। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি আহি। এত কিসের কথা? তো তানভীরের সাথে? আমরা তো শুধু মজাই করছিলাম, আর কিছু না। কাপা কণ্ঠে আহিয়া বলল। কিন্তু কথাটা শেষ হতে আদনান বজ্র গর্জনের মতোই গর্জে উঠল। কিসের মজা? হ্যাঁ, আমি আসলেই তোর সামনে তোর মুখ দিয়ে একটা কথা বের হয় না। 3 বার জিজ্ঞেস করলেও একবার উত্তর দিস। কেন আহি? আমার বেলায় কেন এমন? আহির চোখের পাতা কাঁপছে, চোখ ঝাপসা। আদনানের হাত তার বাহুতে চেপে ধরা। আহিয়া কম্পিত গলায় বলল, আপনি তো এসব পছন্দ করে না, সবসময় গম্ভীর চুপচাপ থাকেন, তাই। আমি সবসময় এমন আছিলাম না আহি। আমি আগে তোর মতোই আড্ডা মস্তি মজাও করতাম। এখন তোরা আমায় এমন বানিয়েছিস, বিশেষ করে তুই। এই অন্যায় অভিযোগ আহিয়ার ঠোঁট কেঁপে ওঠে। আমি কি করেছি? আমাকে অযথা দোষারোপ কেন করছেন? এখন সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ, তুই ছাড়া আর কে দায়ী হবে? তোর ভাইয়ের থেকে তোর অবদান বেশি আমাকে এমন বানানোর পেছনে। আহিয়া এক মুহূর্ত তাকিয়ে রইল আদনানের দিকে। তার ভীষণ কান্না পাচ্ছে। আদনানের এমন আচরণ অসহ্যনীয়। সে ঠোঁট চেপে কান্না সংযত করে রাখলো। বলল, আমার এখানে আসতেই ভুল হয়েছে। সে নিজের বাহু ঝাটকা মেরে আদনানের হাত থেকে ছাড়িয়ে নিল। ঘুরে দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে বরফ ঠান্ডা কণ্ঠস্বর, কোথায় যাচ্ছিস? আহিয়া দাঁড়িয়ে পড়ল, ঘাড় বাঁকিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল, নিচে। আর এখানে থাকবো না এক মুহূর্ত। এরপর যা হল আহিয়া কল্পনা করতে পারেনি। আদনান ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত ধরল শক্ত করে, এতটাই শক্ত যেন আহিয়ার নিঃশ্বাস থমকে গেল এক মুহূর্তেই। এক প্রকার টেনে হিঁচড়ে তাকে নিয়ে গেল ভেতরে। বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট একটা ধারালো ছুরি বের করলো। এক মুহূর্তে তা নিভে ছুরি আহিয়ার হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে নিজের বুকে চেপে ধরলো। তার কণ্ঠ যেন কাটাছেঁড়া নিঃশ্বাস বেরিয়ে আসতে লাগলো। যাওয়ার আগে আমাকে বাকিটুকু শেষ করে দিয়ে যা। আমি ক্লান্ত আহি, অনেক ক্লান্ত, আর পারছি না, বিলিভ মি। আহিয়া হতবাক এক দৃষ্টিতে দেখছে। আদনানের বুকে ছুরির আঘাতটা গেঁথে রয়েছে। ত্বকে ফুঁড়ে বের হয়ে যাবে কিঞ্চিৎ লাল রক্ত। আকাশি রাঙা শার্ট ছেপে রক্ত ফুটে উঠল। আহিয়া দম আটকে গেল। দুনিয়া যেন দুলে উঠল। যখন বোধগম্য হলো, সে ঝাপটা মেরে ছুরিটা ছুঁড়ে ফেলে দিল দূরে। চোখ টলমল করে কয়েক ফোঁটা অশ্রু পড়ল তার। উস্কো খসখসে ঠোঁটে জিভ দিয়ে ভিজিয়ে নিল। তার দৃষ্টি আটকে গেল আদনানের বুকে।
কেমন যেন একটা টান তৈরি হয়েছে ভেতরে, অজানা তীব্র। আদনানের বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করছে এই মুহূর্তে, কিন্তু সাহস হলো না। সামনে হাত বাড়িয়ে কাপা আঙ্গুলে তার ক্ষতটা ছুঁতে চাইলে বিলম্ব স্বরে বলে, এটা কি করেছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। এটা কেন করলেন আদনান ভাই? আহিয়া এগোতেই আদনান পিছিয়ে গেল কয়েক ধাপ। আহত স্বরে বলল, মানবতা দেখাতে হবে না। যেতে চেয়েছিলি না, চলে যা। আর 2 সেকেন্ড থাকলে আমি এমন কিছু করে ফেলবো যা তোর জন্য খারাপ হবে। সো গেট লস্ট। আহিয়া অবাক, হতবাক, ব্যথিত, কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আদনান আজকে ভীষণ অচেনা, কিন্তু তবুও কেন জানি অদ্ভুত আকর্ষণ, অনুভূতি, টান অনুভব করলো। কষ্ট আর ভালো লাগা মিশে জট পাকাচ্ছে তার ভেতরে। আর সহ্য করতে পারল না, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আদনান স্থির দাঁড়িয়ে রইল তার চলে যাওয়ার দিকে, চোখে এক ধরনের শূন্যতা। বিড়বিড় করে আওড়ালো, সবকিছুরই নাকি একটা শেষ আছে। তাহলে আমার অপেক্ষার প্রহরে শেষ হয় না কেন? আর শেষ হবেই বা কবে এই যন্ত্রণাগুলো? নিজের হল ঘরে নরম লাইটগুলো আলোর ঝাপসে পড়েছে মার্বেল ফ্লোরে। সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রিদিতা। ঈশানী এখনোই বেরিয়ে যাবে। রিদিতার কোলে বসা মাহির গাল দুটো টেপে ধরে রেখেছে, হালকা আদর করলো, আবারও 2টো হামিও দিল। হালিমা বেগম কতবার করে বললেন আজ যেন ঈশানী না যায়, কিন্তু ঈশানী অমত করেছে এই বিষয়ে। বিভিন্ন অজুহাতও দিয়েছে না থাকার। হালিমা বেগম ততক্ষণে আর বলল না। ঠিক তখনই মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো আফরোজা শেখ। পরনে সাদা রঙের শাড়ি, সাদা শাড়ির ওপরে কালো পাড়, হাতে কালো উকিলি কোট আর ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ নিয়ে, চোখে দৃঢ়তা। হল ঘরে মাঝামাঝি আসতেই তাকে দেখে শানি দাঁড়িয়ে পড়ল। রিদিতাও ভদ্রতায় উঠে দাঁড়ালো। ঋতু দ্রুত দৌড়ে এসে আফরোজা শেখের হাত থেকে ব্যাগ আর কোটটা নিয়ে নিল। আফরোজা শেখ তাদের দেখে একটা মলিন হাসি দিল। ক্লান্তি ভেদ করে তার মুখে উজ্জ্বলতা জেগে উঠল। ঈশানী স্বভাবসুলভ সালাম দিল। তিনিও উত্তর নিয়ে ধীর পায়ে নিচের পরিচিত চেয়ারে গিয়ে শরীরটা এলিয়ে দিলেন। ঈশানী সোফার পাশে থেকে ব্যাগটা তুলে নিতে নিতে রিদিতাকে উদ্দেশ্য করে বলল, আমরা আসি এইবার। তোর ভাই বাহিরে অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে আবার। তুই সাবধানে থাকিস। তোর তো আবার কিছু হলেই অজ্ঞান হয়ে যাওয়ার স্বভাব আছে। রিদিতা কণ্ঠ নিচু করে ছোট্ট করে বলল, আচ্ছা। আফরোজা শেখ সেদিকে তাকিয়ে নিজে দৃঢ় স্বরে বললেন, সে কি, তোমরা চলে যাচ্ছ? রিদিতা, তুমি ওদের থাকতে বলনি? জি বলেছি। আফরোজা শেখ ভুরু উঁচিয়ে তাকালেন। কেমন করে বললে যে চলে যাচ্ছে? এভাবে এসে চলে গেলে কেমনে হলো? তোমরা এভাবে চলে গেলে তো রিদিতারও খারাপ লাগবে। থেকে যেতে পারতে না? হালিমা, তুমি ওদের বলনি? হালিমা বেগম উত্তর দেওয়ার আগে ঈশানী ব্যস্ত স্বরে সাফাই দিল, না আন্টি, আজকে আর থাকতে পারবো না। আসলে মাহির বাবা অফিস থেকে একটু চাপ চলছে, আর মাহিরও টিউশনি আছে। আবার অন্য একদিন আসবো। আফরোজা শেখ বেশ ভারী নিঃশ্বাস ফেললেন। তার ক্লান্ত চোখে সামান্য আক্ষেপ জমে উঠল। তাহলে আর কি বলবো, কিন্তু থেকে গেলে খুশি হতাম। তখন পাশ থেকে তানভীর বলে উঠল, ঠিক আছে, আমি থেকে যাচ্ছি। আপনাদের কষ্ট দিয়ে আমি যেতে চাই না। ঈশানী আপু, তুই বরং সুমন ভাইয়ের সাথে চলে যা। চল, আমি আগায় দিয়ে আসি। তার কথা রিদিতা কপাল গুছিয়ে তাকালো। এখন এই বান্দর এখানে থেকে আবার কি কি কাণ্ড করবে কে জানে। আফরোজা শেখ আর কিছু বললেন না। ঈশানী সবার কাছে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে গেল। তানভীরও তাদের এগিয়ে দিতে গেল। আফরোজা শেখ সবে মাথা নিচু করেছিল। চোখ বন্ধ করতে ক্লান্তিতে দেহটা যেন আরাম দেওয়ার চেষ্টা চালালো। এমন সময় একটা মোলায়েম স্বর ভেসে এলো, আম্মা আপনার পানি। আফরোজা শেখের সেই ডাকে অন্তর ভিজে এলো। কি মধুর ডাক। সে ধীরে চোখ তুলে তাকালো। রিদিতা ঠান্ডা হাতে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আফরোজা শেখকে ক্লান্ত দেখে নিচে থেকে পানি এনে দিল। হালিমা বেগম আর বানি রান্নাঘর থেকে উকি দিয়ে তাকিয়ে দেখলো দুই শাশুড়ি বইয়ের আবেগময় মুহূর্তের দিকে। আফরোজা শেখ কোনো দ্বিধা না করে গ্লাসটা নিয়ে ঢকঢক করে তৃষ্ণা মেটালেন। দিদি তার শান্ত গলায় জিজ্ঞেস করলো, আপনার আর কিছু লাগবে আম্মা? আফরোজা শেখ মৃদু হাসলেন, না, তুমি আমাকে যে আম্মা বলে ডেকেছো এটাই অনেক। আর কিছু চাই না আমি, এর থেকে বড় চার আর কিছু নেইও। রিদিতা চিবুক নামিয়ে নিল।
মুখে লজ্জায় যেন লাল হয়ে গেছে। আম্মু বলে ডাকতে তাকে নিজের সাথে যেন কত যুদ্ধ করতে হয়েছে, তবে না সে আম্মা ডাকতে পেরেছে। সামান্য নীরবতা ভেঙে আফরোজা শেখ জিজ্ঞেস করলেন, আমার বজ্জাত ছেলেটা আর তোমার শ্বশুর কোথায় জানো? উনি বিকালের দিকে বেরিয়েছে, বলেছেন জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। উনির সাথে বাবা আর চাচুও গেছে। আফরোজা শেখ একটু সোজা হয়ে বসলেন, দুশ্চিন্তার ছাপ স্পষ্ট তার কপালে। তিনি কাঁধে চাদরের ভাঁজ করে রাখতে রাখতে চিন্তিত স্বরে বললেন, তোমার শ্বশুরকে 3 বার কল করেছিলাম, রিসিভ করছে না। যেখানে আমি একবার কল দেওয়ার সাথে সাথে রিসিভ হয়। আমার চিন্তা হচ্ছে আহাদের সাথে তোমার কথা হয়েছে? রিদিতা 2 বার ডানে বামে মাথা দোলালো, অর্থাৎ না, কথা হয়নি। আফরোজা শেখ উদ্বিগ্ন হলো, আরও একটু বাড়ালো, কিন্তু সেটা থাকতে রিদিতা বুঝতে দিল না। তিনি চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে এগোলো, কিন্তু এক পা যেতেই থেমে আবার ফিরে তাকালেন। তার কণ্ঠে মাসুলভ উদ্বেগ। তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? ওষুধ ঠিক মতো নিয়েছ? আসলে সারাদিনের এত ব্যস্ততার কারণে খোঁজ নিতে পারিনি। রিদিতার চোখ হালকা ঝিলিক দিয়ে উঠল। সে নিচু কণ্ঠে বলল, আমি এখন ঠিক আছি আম্মা, আপনার ছেলে ওষুধ দিয়ে গেছে। একটু থেমে জিজ্ঞেস করলো, আপনাকে কি চা বা কফি কিছু দিব আম্মা? আফরোজা শেখ কণ্ঠ নিচু করে গম্ভীর স্বরে বললেন, আমার কিছু লাগবে না, ঋতু নিয়ে যাবে। লাগলে তুমি নিজের শরীরের খেয়াল রাখো, আর এই টিপিক্যাল বউদের মতো আচরণ বন্ধ করো। আমি বলেছি আমাকে আম্মা ডাকবে, শাশুড়ি আম্মা নয়, বুঝেছ? জি আম্মা। রিদিতা মাথা নত করে রাখলো। আফরোজা শেখ তার মাথায় একটু স্নেহের হাত বুলিয়ে দিলেন, অতঃপর নিজের ঘরের দিকে চলে গেলেন। রিদিতা কয়েক মুহূর্ত একই জায়গায় দাঁড়িয়ে রইল। এক মুহূর্ত ব্যাধদের মতো ওপর নিচ তাকাইয়ে ভাবলেন, আহিয়া এতক্ষণ হয়ে গেল, এখন এলো না কেন? সে কখন ওপরে গেছে, অথচ আসার নামগন্ধ নাই। তাকে ভাবে একা রেখে চলে গেল, যদিও সে যেতে চায়নি। সে নিজেই বলেছে যাওয়ার জন্য, তাই বলে কি আর আসবে না? ভাবতে ভাবতে সে তৎক্ষণাৎ সিঁড়ি দিয়ে হাঁটা ধরল ওপরের দিকে। উদ্দেশ্য তার আহিয়ার কাছে যাওয়া। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। সাভারের নির্জন প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে তালুকদারের বিশাল বাংলো বাড়িটি। সামনে এসে প্রবল শব্দে ব্রেক কষে থামলো আহাদ রাজার নেতৃত্বে আসা গাড়ির দীর্ঘ কনভয়। মুহূর্তে গাড়িগুলো থেমে দাঁড়াতেই তাদের লোকজন পুরো বাংলো এলাকাকে নিমেষেই ঘেরাও করে ফেলল নিরাপত্তা রক্ষীরা। আহাদ রাজা, আমজাদ মীর সহ একে একে গাড়ি থেকে বেরিয়ে নামলো সকলেই। পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের গার্ডরা। গেটের সামনে দাঁড়ানো তালুকদার। কিছু গার্ড তৎক্ষণাৎ তাদের পথ রুখে দিল। আহাদ কপাল কুঁচকে এবার শাহিনের দিকে তাকাতেই শাহিন নির্দেশনায় কয়েকজন এগিয়ে গিয়ে মুহূর্তেই তাদের মাটিতে ফেলে দিল। বিশাল গেট ভেদ করে তারা ঢুকলো সারিবদ্ধ হয়ে। বাড়ির ভেতরে প্রবেশ করতে তালুকদারের লোকেরা কয়েক দিক থেকে সে ঝাঁপিয়ে পড়ল। আমজাদ মীরের 4-5 জন একসাথে পেছন থেকে ঝাপটে ধরতে আহাদ আর আশফাক এগিয়ে যেতেই ইশারায় থামিয়ে দিল। অতঃপর মুহূর্তে সবকটাকে চিকপটাং করে দিল। কালো শার্ট পরা অফ হোয়াইট ব্লাজার একটু ঝেড়ে আমজাদ মীর আবার সোজা হয়ে দাঁড়ালেন, যেন কিছুই হয়নি। এই সময় আহাদ ফ্লোরে পড়ে থাকা একটাকে গলা টিপে চেপে ধরে গর্জন করলো, ওই তালুকদারের বাচ্চা কোথায়? সময় কম আছে, দ্রুত বল, কুইক। লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে উঠল, বস ওপরে। আহাদ তার পরিচিত ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে কোমর থেকে পিস্তল বের করে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তার দু পায়ে বাবা আর চাচার পেছনে ত্রয়ী গার্ডরা। ওপরে উঠতেই দরজায় লাথি দিয়ে এক ঝাটকায় ভেঙে ফেললো। ভেতরে দৃষ্টি দিয়ে মনে হলো রঙ্গমঞ্চের নোংরা নাটক সাজিয়ে রেখেছে। রুম জুড়ে লাল আলো, টেবিলে অ্যালকোহলের বোতল, তাস, ধোয়া নেশাজাতীয় দ্রব্য, বিছানায় এলোমেলো মেঝে ছড়ানো নারীদের জুতো, কাপড় চোপড়, অথচ রুম জুড়ে পুরো ফাঁকা, একজনে নেই। আমজাদ মীর ইশারা করতে আহাদ দ্রুত গিয়ে বেলকুনির পর্দা সরায়, আর সাথে সাথেই চোখে পড়ে যায় 5-6 জন স্বল্প বয়সী নারী, নিশ্চয়ই নর্তকী। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে আহাদ ঘুরে দাঁড়ায়, এক নাগাড়ে বিড়বিড় করতে লাগলো, নাউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। বিশ্বাস কর জানো আমি কিছু দেখি নাই, এটা ইচ্ছাকৃত ছিল না, সব দোষ তোর ওই শ্বশুর মশাইয়ের। তোমার মন্ত্রী মশাই একদম নির্দোষ।
আমজাদ মির আর আশফাক মির হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হঠাৎ এক চোখে ধীরে ধীরে খুলে দেখে বাবার চাচা ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আর চেঁচিয়ে উঠল, বাবা চাচু! দুজনে যেন হুঁশ ফিরে দ্রুত ঘুরে ফিরিয়ে নিল। আহাদ দাঁত কিরমির করে গর্জে উঠল, লজ্জা করে না এই বয়সে ভাবে তাকাও? আজকে বাসায় ফিরে আম্মাকে সব বলে দিব। দাঁড়াও, আমার চোখটাও নষ্ট করলা, এত শাস্তি তোমরা পাবাই। আমজাদ মির শান্তভাবে কালো চশমার পিঠে ফেরানোর মতো অবস্থা করেই বললেন, আমরা কি ইচ্ছে করে ভাবে দেখেছি নাকি? এটা তো অপ্রত্যাশিতই ছিল। আর তুই বলে দিলে আমরা কি চুপ করে থাকবো নাকি? আমরাও রিদিতাকে বলে দিব। আহাদ তার বাবার সামনে গিয়ে কটমট করে বলে, তুমি আমাকে ফাঁসিয়ে আবার থ্রেট দিচ্ছ। আচ্ছা, কিছু হয়েছে তোমার জন্য? আমি আম্মাকে বলে তোমার নামে মামলা দিব। আমি দিব তোর নামে মামলা। তুই আমার নামে বদনাম রটাচ্ছিস। আমি চুপ করে থাকবো? বাবা! আশফাক মির এসে বাবা ছেলের মাঝখানে দাঁড়ালেন। সে জানতো বাপ ছেলে যেখানেই যাবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে। সে মাঝে মধ্যে এসে ধমকে উঠল, থামবি তোরা? দিনের মধ্যে 100 বার একে অপরের নামে মামলা দিস। এখানে কি জন্য এসেছিস ভুলে গেছিস? দুজনেই ফুঁসতে লাগলো। হিস হিস করে বোধগম্য করলো। আহাদ নাক টেনে নিয়ে শাহিনকে ডেকে বলল, শাহিন, এই মেয়েগুলোকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের কর, কুইক। আর কিছু টাকা দিস। টাকার অভাবে কাপড় চোপড় কিনতে পারে না, ছোট ছোট কাপড় পরে ইজ্জতের ফালুদা বানাচ্ছে। শাহিন মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাই। শাহিন একটান দিয়ে বিছানার চাদর তুলে নিয়ে মেয়েগুলোর দিকে বাড়িয়ে দিল। তারপর কতক্ষণ আতঙ্কে কাঁপতে লাগলো। আহাদের কথা শুনে ভয় কমে গেল। শাহিনের দেওয়া চাদরটা নিজেদের মধ্যে নিয়ে ডেকে নিয়ে শাহিনের সাথে বাসা থেকে বেরিয়ে গেল। আহাদ এবার তালুকদারকে খুঁজতে লাগলো। সে যে এই কক্ষে আছে আহাদ নিশ্চিত। সে গিয়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসলো। 2 আঙ্গুলে তুড়ি বাজাতেই তার লোকেরা বিশাল বেডটা উঠিয়ে পাশে সরিয়ে দিল। তখনই দেখা গেল বিছানার নিচে গুটিসুটি মেরে খাপটি মেরে বসে আছে সুলেমান তালুকদার। বেড সরাতেই তার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল। আশফাক মির হেসে উঠলেন, ওরে শালা, তলে তলে বিড়াল ড্যাঙাস আর আশ্রয় নিয়ে বসে আছিস এইখানে? আহাদের লোকেরা টেনে এনে তাকে আহাদের সামনে হাঁটু কেড়ে বসালো। পোষণ বলতে বলতেই শরীরে শুধু একটি লাল আন্ডার আর গলায় নারীদের রঙিন স্কার্ফ ঝুলছে। শরীরের কয়েক জায়গায় লিপস্টিকের দাগ। আহাদ পিস্তল হাতটা লাগিয়ে ঝুঁকিয়ে বসলো। 1 সেকেন্ডে পরখ করে বলল, বয়স তো তোর 70 ছুঁই ছুঁই। 1 পা ধরে আরেক পা কবরে। পক্ষীটা তো অকেজ। তাহলে এসব সার্কাস করিস কিভাবে? আমারে বোঝা। সুলেমান তালুকদার ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা দমিয়ে রাখলো। নিজের দুর্বলতা লুকিয়ে চোখ গরম করে তেতে উঠলেন। আমার বাড়িতে এসে আমার বেডরুমে বসে আমাকে অপদস্থ করছিস? তোদের সব কয়টাকে আমি এক দড়িতে শেষ করে দিব। আমজাদ মির পেছন থেকে তার ঘাড় ধরে উঠিয়ে দাঁড় করালেন। আমজাদ মির পেছন থেকে এসে তার ঘাড় ধরে উঠিয়ে দাঁড় করালো। দাঁত কপাটি দিয়ে বলল, তো সে তো সময় বলে দিবে কে কাকে কেল্লা পথে পাঠাবে। আগে তোর জন্য যে উপহার নিয়ে এসেছি সেগুলো পছন্দ হয় কিনা দেখ। উপহার? কিসের উপহার? তালুকদার সামান্য বিচলিত হয়ে জানতে চাইল। আহাদ কিচিৎ বাঁকা হাসলো। সেই হাসি ছিল ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আমজাদ মির দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ইশারা করে বলে, তারা সুলেমান তালুকদারের কে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে। যেখানে মাছ ঘরে রাখা ছিল 2টো বড় লাল কফিন। কাপড় সরাতেই তালুকদার পিছিয়ে গেল। ভেতরে 2টো বিশ্বস্ত লোকের নিথর দেহ। এটা সরাসরি ইঙ্গিত করছে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। তাকে বাঁচানোর মতো এখন তার লোকেদের কেউ নেই, সবাই আহত বা নিহত। তালুকদার হঠাৎ সুযোগ বুঝে ছুট লাগালো দরজার দিকে। পালানোর প্রয়াস চেষ্টা করলো, কিন্তু দরজার কাছাকাছি পৌঁছানোর আগেই আহাদের ত্রয় সামনে এসে দাঁড়ালো। ধাক্কা মেরে ফেলে দিল তালুকদারকে মেঝেতে। আহাদের রাজা ক্রুদ্ধ হাসলো। পা মেপে মেপে হাঁটু বাজিয়ে বসলো তালুকদারের সামনে। তালুকদার ছটপটিয়ে পিছাতে লাগলো। ভেঙে পড়া কণ্ঠে আকুতি করতে করতে বলল, আমারে সাইরা দে, আমার সাথে এমন করতে পারোস না। দেখ আমারে যাইতে দে কইতাছি, ভালোই ভালোই যাইতে দে, তা না হলে খুব খারাপ হইব। আমারে যাইতে দে কইতাছি।
আহাদ রাজার হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিয়ে ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা স্বরে বলল, অবশ্যই তোকে যেতে দিব। এত করে যখন বলছিস, তোকে যেতে না দিয়ে পারি? কি বলতো, তোর মনটা আবার, আমার মনটা তো আবার ভীষণ নরম, একদম হাওয়াই মিঠাইয়ের মতো। তুই যখন এত অনুরোধ করছিস, তোকে বিনা টিকিটে পরপারে পাঠিয়ে দিব, নো টেনশন। না না, আমাকে কিছু করিস না, আমারে যাইতে দে। আহাদের চোয়াল শক্ত হয়ে গেল, চক্ষু রক্তবর্ণ ধারণ করেছে মুহূর্তে। সে এক ভয়ঙ্কর গর্জন করে উঠল, মুখ খোল। আমি বলছি হা কর। কিন্তু তালুকদার বুঝলো না, শুধু নির্বিকার চেয়ে আছে। এবার আহাদের সব ধৈর্যের সীমারেখা পার হয়ে গেল। 1 সেকেন্ডের ব্যবধানে সে তালুকদারের চোয়াল চেপে ধরে পরপর দুটো গুলি করল। সে বুলেটের মাথায় ফুরে গেছে। তালুকদার লুটিয়ে পড়ল মেঝেতে। মুহূর্তে তালুকদারের কাম তামা। আহাদ উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা নিথর তালুকদারের দিকে তাকিয়ে বলল, আহাদ রাজা 2টা অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়, মাইন্ড ইট। তাদের লোকজনদের ইশারা করতেই সাথে সাথে তারা সব লাশগুলোকে প্যাকেট করে নিয়ে গেল নদীতে ফালানোর উদ্দেশ্যে। আহাদ রাজা তার দাদুর প্রতিশোধ নিয়েছে। তার হৃদয়ে এক অদ্ভুত শীতলতা নেমে এসেছে। সবাই মিলে তালুকদারের অপকর্মের বাংলো বাড়ির পেছনে ফেলে আসা অন্ধকারের মধ্যেই যেন মিলিয়ে গেল। রাত গভীর হয়ে এসেছে। অর্ধরাত্রির শেষ প্রহরে মীর হাউসের লাইটের আলো ক্ষীণ, বাতাস ভারী, সবকিছু নিস্তব্ধ। মিশন শেষে বাড়িতে প্রবেশ করলো মীর পরিবারের সকল পুরুষ। সবাই ক্লান্ত। আজকের ধামাকা সবার চোখে মুখে স্পষ্ট। তবুও সেই ক্লান্তি, গভীর প্রতিশোধ, ঠান্ডা শ্রুতি। মূল দরজা ঠেলে ভেতরে ঢুকতে সবাই যেন থমকে দাঁড়ালো। ডাইনিং স্পেসে ওপরে ঝোলানো ঝাড়বাতির নরম আলোয় এক শান্ত পবিত্র দৃষ্টি ফুটে উঠল। কাচের ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমে ঢলে আছে রিদিতা। টেবিলে খাবার সাজানো। সবাই রাতের খাবার শেষ করলেও রিদিতা জানায় পরে খাবে। আহিয়াও রাতে খায়নি, তো আহিয়ার অজুহাত দিয়েছিল। সবাই যে যার মতো চলে গেল। রিদিতা খাবার টেবিলে বসে অপেক্ষা করতে করতে বাড়ির পুরুষদের জন্য। অপেক্ষা করতে করতে যে কখন চোখ লেগে গেছে নিজেও জানে না। আশফাক মীর কিছুটা অবাক হয়ে তাকিয়ে থেকে নিচু গলায় বলল, এই মেয়েটা কি সত্যি আমাদের জন্য এইভাবে খাবার সাজিয়ে অপেক্ষা করছিল? মা ছাড়া তো কোনোদিন কেউ আমাদের জন্য এইভাবে বসে থাকেনি ভাইজান। না, তোমার বউ না, আমার বউ। আহাদ রাজা নিজের প্রেয়সীকে ভাবে ক্লান্ত কোমল মুখশ্রীর দিকে তাকালো, যেন পৃথিবীর সকল শান্তি এই মুখটার ভেতর ঝুলে রেখেছে। তার ঠোঁট খোলা রইল। মৃদু একটা হাসি নিয়ে নিচু স্বরে বলল, দেখতে হবে না এটা কার বউ? আহাদ রাজার একমাত্র বউ বলে কথা, ডিফারেন্স তো হতেই হবে। তার কণ্ঠে এক অদ্ভুত গর্ব মিশেছিল। হালকা হেসে সেদিকে এগিয়ে গেল। আমজাদ মীর ছেলের চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, এমন ভাব করছে যেন আমাদের 2-4টা করে বউ আছে। আশফাক মীর হতাশ হয়ে মাথা নাড়ালেন। 2 বাপ বেটার এমন খোঁজাখুঁজি নিত্যদিনের দৃশ্য। আশফাক মীর ক্ষুধার্ত থাকায় দ্রুত হাত ধুয়ে টেবিলে গিয়ে বসলো। আহাদের কাছে এসে জিজ্ঞেস করলো, হৃদির দিকে তাকিয়ে রইল। তার বুকে অজানা এক শান্তি ধরা নেমে এসেছে। তার প্রেয়সীর এই ক্লান্তি ঘুম নষ্ট হবে ভেবে আর ডাকলো না, বরং ধীরে আলতো করে তাকে নিজের কোলে তুলে নিল। হৃদি তার মাথায় এসে ঠেকলো আহাদের বুকে। তার ঘুমন্ত বাড়ি শ্বাস প্রশ্বাস আহাদের বুক ছেদ করে দিচ্ছে। তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই মুহূর্তের জন্য আহাদ রাজার মনে হলো জগতের সকল অশান্তির বিনিময়ে সে এই শান্তিটুকু ভীষণ প্রয়োজন মনে করে। সে প্রেয়সীর মাথাটা চেপে ধরে বাবার চাচার দিকে তাকিয়ে বলল, এনজয় ইউর ডিনার বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ততক্ষণে হালিমা বেগম আর রানী বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ পর আমজাদ মীর এসে চেয়ারে জায়গা করে নিল। হলঘর জুড়ে ছড়িয়ে পড়ল থালা বাসনের মৃদু টুংটাং শব্দ। ঘুমন্ত হৃদিতার কোলে নিয়ে আহাদের নীরব সংচরণ পদচারণা যেন এক শিল্পকর্ম। ওপরে নিজের ঘরে আসতে হৃদিতার শরীরটা সামান্য নড়ে উঠল। যে কোনো অচেনা স্পর্শ বা পরিচিত উষ্ণতা তাকে টেনে তুলেছে নিদ্রার গভীরতা থেকে। ঠিক সেই মুহূর্তেই আহাদের মুখ গুজে থাকা হৃদিতায় নাকে এসে লাগলো এক মাতাল করা পুরুষালী গ্রাণ। ধূপ করে উঠল অলভি উড আর আহাদের নিজস্ব মাদকতা মিশ্রিত এক উষ্ণ গন্ধ। ঘুমের ঘোরে হৃদিতা মনে মনে বলতে লাগলো, এই গন্ধ যেন তাকে আরো গভীর করে আবেশে টেনে নিচ্ছে।
সে আনমনে নাকটা আহাদের বুকে আরো গুজে দিল। সে এক নিঃশ্বাসে পুরোটা গভীরতা টেনে নিতে থাকে যতক্ষণ শ্বাস টানতে পারে। যতবার গন্ধটার উত্তাপ তার মাথার ভেতরে নরম কাঁপুনি তুলেছে, আহাদ থমকে গেল। তার ঠোঁটের কোণে এক চিলতে অদ্ভুত হাসি ফুটে উঠল। নিজের ওপর রাখা রিদির মুখ, তার নিঃশ্বাসের উষ্ণতা, ছোট থেকে ছোট সেই ঘ্রাণ নেওয়ার অভ্যাস, সব মিলিয়ে সে নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে। সে রিদি তার কানের কাছে মুখ নিয়ে কণ্ঠে ফিসফিসাতে এনে বলল, এমন কেন করছো? আমি তো এলোমেলো হয়ে যাচ্ছি জানো। গভীর ঘুমে তলিয়ে থাকা রিদিতে সেই তপ্ত নিঃশ্বাস ফিসফিস করে শব্দে কেঁপে উঠল। চোখ দুটো তড়াক করে যেন খুলে গেল আলো আন্ধারির মাঝে। সামনে ভেসে উঠল আহাদের মুখ, ঠোঁটের কোণে গভীর হাসি, দুষ্টু গভীর হাসি রেখে মুখে এলোমেলো শক্তির আঙিনায় ধরে আছে তাকে। রিদি তার মাথা যেন ঝাটকা খেলো। সে এক ঝাঁকুনি শরীরটা সোজা করে উঠতে চাইলে আহাদের বুক থেকে নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু আহাদ তাকে আর শক্তি দিয়ে আঁকড়ে ধরে বিরক্তি আধা রাগ গলায় বলল, সমস্যা কি? কই মাছের মতো ছটফট করতেছ কেন? রিদি মুখ নামিয়ে লজ্জায় লাল হয়ে নিচু স্বরে তেমন একটি কাপা গলায় বলল, কি করছেন? নামান আমাকে। আমি তো নিচে ছিলাম, এখন উপরে নিয়ে এলেন। যদি কেউ দেখে ফেলতো? সো হোয়াট? আমার বিয়ের বউ আমি এনেছি, তাতে কার কি? আর তাছাড়া সবাই দেখেইছে। কি? দিদি যেন এক লাফ দিয়ে উঠল। বিষময় লজ্জা ভয় মিলিয়ে পুরো চেহারা লাল টকটকে হয়ে গেছে তার। এক লাফে নিচে আহাদের কোল থেকে নেমে দাঁড়ালো। দুহাতে মুখ ঢেকে ফিসফিস করে বলল, কি করছেন আপনি এটা? আমি এখন সবার সামনে কিভাবে যাব? কিভাবে দেখবে তারা আমার মুখ? ছিছি। আহাদের কপালে গভীর ভাঁজ। রিদির কথাগুলো মোটেও পছন্দ হয়নি। সে নিজের মনে ক্ষুব্ধ হয়ে উঠল। কি এমন অপরাধ করেছে সে? নিজের হালাল বউকে সে কোলে তুলে করে ওপরে নিয়ে এসেছে, এতে সিসি করার কি আছে? যে কোনো অশোভন কাজ করেছে নাকি সে? মনে মনে প্রচণ্ড রেগে গেল। রাগে ঠোঁট শক্ত হয়ে আছে তার। ঠিক আছে, ছবে না তো এই বজ্জাত বেটিরে, যতক্ষণ না সে চায়। যতক্ষণ পর্যন্ত নিজে থেকে কাছে না আসবে, সেও আসবে না। গটগট পায়ে হাঁটতে হাঁটতে প্যান্টের পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেডসাইড টেবিলে ছুঁড়ে মারল। কালো ব্লেজারটা এক ঝাটকায় খুলে সোফায় ছুঁড়ে ফেললো। কোনো কথা না বলেই দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ করার শব্দটা তীক্ষ্ণভাবে ঘরে প্রতিধ্বনি উঠালো। রিদি সেই শব্দে প্রচণ্ড চমকে উঠল। হঠাৎ করে কি এমন হলো বুঝতে পারল না। ধীরে ধীরে বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল। পেছনে হেডবোর্ডে পিঠ ঠেলকিয়ে অপেক্ষা করতে লাগলো।